বাংলাদেশের জাতীয় সংসদে জামাতে ইসলামীর দলনেতা সাংসদ মাওলানা জাহার হোসেন সাইদি সম্প্রতি যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সেই সময় আমরা তার সঙ্গে কথা বলি। তার সেই কথোপকথনের রেকর্ড এখন আপনাদের শোনাচ্ছি। আমাদের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলেন সরকার কবিরউদ্দিন। গত নির্বাচনের আগের নির্বাচনে আমরা দেখেছি আপনাদের যে সংখ্যক আসন ছিল যে সংসদে, গত নির্বাচনে সেই সংখ্যাটা এত কমে গেল কেন? 1991 সনে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সাহেব কেয়ারটেকার সরকার প্রধান হিসেবে যে দায়িত্ব পালনে বলিষ্ঠতার পরিচয় দিয়েছিলেন, 1996 সনে বিচারপতি হাবিবুর রহমান সাহেব কেয়ারটেকার প্রধান হয়ে সেই বলিষ্ঠতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। 2 নম্বরে, প্রশাসন সর্বত্র নিরপেক্ষ থাকতে পারেনি। 3 নম্বরে, নির্বাচন আচরণ বিধিতে উল্লেখ ছিল যে 3 লক্ষ টাকার অধিক খরচ কোনো প্রার্থী করতে পারবে না, কিন্তু সেখানে কোনো কোনো এলাকায় 10-15 কি 20 কোটি পর্যন্ত খরচ করার অভিযোগ রয়েছে। এই কালো টাকার মোকাবেলা করা জামাত ইসলামের পক্ষে সম্ভব হয়নি। 4 নম্বরে, এনজিও আমাদের দেশে যারা আছে, হাজার হাজার এনজিও আছে, তার মধ্যে অনেক এনজিও আছে যারা আমাদের দেশে উন্নয়নমূলক কাজ করছে, ভালো কাজ করছে। আবার কিছু এনজিও আছে যারা নাকি ইসলামের সাথে সরাসরি শত্রুতায় লিপ্ত। তাদের মধ্যে খুব বড় ধরনের এনজিও যারা তাদের বেনিফিশিয়ারি অন্তত 1.5 থেকে 2 কোটি মহিলাদেরকে একথা বোঝাতে সক্ষম হয়েছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে তারা এনজিও রাখবে না, আর এনজিও যদি না থাকে তাহলে তোমাদেরকে যে আমরা পয়সা করে দিচ্ছি ফিশারি, পোল্ট্রি, ডেয়ারি, বনায়ন ইত্যাদির ব্যাপারে, দুধ শিল্পের ব্যাপারে, এগুলি তোমাদেরকে দেওয়া সম্ভব হবে না। সুতরাং তোমরা আমাদের কথা মতো ভোট দাও। যদি তোমরা আমাদের কথা মতো ভোট দাও তাহলে তোমাদের কাছে যে আমাদের 3-4টা কিস্তি পাওনা আছে সে পাওনাগুলি আমরা মওকুফ করে দেব। আমাদের কথা মতো তোমরা ভোট দাও। ফলে মহিলারা তাদের কথায় বাইস্ট হয়েছে। এরপরে কিছু ফতোয়াও হয়েছে, জামাত ইসলামের বিরুদ্ধে অবান্তর কিছু কথাবার্তা বলা হয়েছে। এই সমস্ত কারণগুলি জামাত ইসলামের নির্বাচনে বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন মতাদর্শী দলের সঙ্গে, এমনকি পরস্পর বিরোধী মতামতের দলের সঙ্গে জামাতটা আঘাত করেছিল। ব্যাখ্যা করবেন? 1991 থেকে 96 পর্যন্ত বিএনপি ছিল ক্ষমতায়, আওয়ামী লীগ ছিল বিরোধী দলে, আর জামাত ইসলাম ছিল বিরোধী দলে। সুতরাং জামাত ইসলাম বিরোধী দল হিসেবে আরেকটি বিরোধী দলের সাথে তার সম্পর্ক থাকা খুবই স্বাভাবিক ছিল। রাজনীতিতে 2টি ধারা, একটি পজিশন আর একটা অপোজিশন। 3 নম্বরের কোন ধারা সৃষ্টি হলে সেটা ব্রোকারি ছাড়া কিছুই হয় না। ফলে জামাত ইসলামী বিরোধী দলে ছিল বলে জামাত ইসলামী যে কেয়ারটেকার আন্দোলন জন্ম দিয়েছিল, সেই আন্দোলনের ধারায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি এক হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাত ইসলামী শরিক হয়েছে এবং তার সঙ্গে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে। আবার এখন 96-তে বিএনপি বিরোধী দলে, জামাত ইসলামী বিরোধী দলে। সুতরাং বিরোধী দলের সঙ্গে বিরোধী দলের জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিভিন্ন ইস্যু নিয়ে তাদের সঙ্গে ঐক্য হওয়া অথবা যুগপৎ আন্দোলন হওয়া এটা অস্বাভাবিক কিছু নয়। কোনো কোনো মহল থেকে জামাতকে দেশের স্বাধীনতার বিপক্ষ দলীয় শক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি বলে চিহ্নিত করা হয়ে থাকে। আপনাদের বক্তব্য? আমাদের দেশেও যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে সবগুলি দল একমত হতে পারেনি। যেমন মুসলিম লীগ, জামাত ইসলামী, নিজাম ইসলাম, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, এরা তখন একমত হতে পারেনি। স্বাধীনতার বিরোধী যারা বলেন তারা উদ্দেশ্যমূলক কথাটি বলেন। এই আন্দোলনে তারা শরিক হতে পারেন না এই কারণে, বিশেষ করে জামাত ইসলামী, যে তদানীন্তন পশ্চিম পাকিস্তান, আজকের পাকিস্তান, তারা আমাদেরকে পূর্বাঞ্চল, পূর্ব পাকিস্তানকে শোষণ করতেছে সর্বাত্মকভাবে। এখন ভারতের স্পষ্ট প্রত্যক্ষ সহযোগিতায় যদি দেশটি স্বাধীন হয় তাহলে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ ভারত কর্তৃক শোষিত হবে, তাদের মার্কেটে পরিণত হবে, তাদের আধিপত্য, তাদের সংস্কৃতি ইত্যাদি দিয়ে আমরা শোষিত হব। এই চিন্তা করে জামাত ইসলামী তখন বিরোধিতা করেছে। কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে গেছে, তারপরে 1971 সনের 16 ডিসেম্বরের পরে জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে। এরপরে একদিনের জন্য জামাত ইসলামী বাংলাদেশের জাতীয় সত্তা এবং স্বাধীনতার বিরুদ্ধে কোনো কাজ করেছে বলে কেউ প্রমাণ করতে পারবে না। বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর অন্তত 4 বছর পর্যন্ত পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি
স্বীকার করতে পারেনি। তারা দেওয়ালে দেওয়ালে সর্বত্র লিখেছে পূর্ব পাকিস্তান। তাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয় না, শুধুমাত্র জামাত ইসলামী কি স্বাধীনতার বিরোধী বলে একটি মহল খোলা পানিতে মাছ শিকার করতে চায়। জামাত ইসলামীর মতো মহান সংগঠন থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য, বিশেষ করে ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মকে জামাত ইসলামের বিরুদ্ধে খেপায় তুলতে এই ধরনের একটি উদ্দেশ্য প্রণোদিত কথা তারা বলে। খুব সংক্ষিপ্ত ভাবে বাংলাদেশে আপনাদের রাজনৈতিক লক্ষ্য কি এবং সেটা আপনারা কিভাবে দিতে পারবেন বলে মনে করছেন? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে জনমত গঠন করে কোরআন সুন্নাহর আলোকে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা আমরা করতে চাই, যেখানে থাকবে সুদমুক্ত অর্থনীতি, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহ অবস্থান। বাংলাদেশকে এ ধরনের একটি ইসলামী আদর্শ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে জামাত ইসলামী বিজ্ঞান ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জামাতের দৃষ্টিকোণ থেকে দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক চালচিত্রের উপর আলোকপাত করবেন। সংসদীয় নীতিতে যে সকল বিষয়ই সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা, এটাই নিয়ম। কিন্তু বর্তমান সরকার সকল গুরুত্বপূর্ণ বিষয়ই সিদ্ধান্ত গ্রহণ করে সংসদে নামমাত্র আলোচনার সুযোগ দেন, যা সংসদীয় রীতিনীতি বহির্ভূত। যেমন ভারতের সাথে পানি চুক্তি, যা সংসদ তো দূরের কথা, চুক্তি করার পূর্বে মন্ত্রী পরিষদেও আলোচনা করা হয়নি। এভাবে ট্রানজিট, চট্টগ্রাম ইস্যু এবং উপাঞ্চলিক জোট, অনেকগুলি ইস্যু বর্তমান সরকার নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে, সংসদে আলোচনা আসেনি। ফলে দেশে সংসদীয় রীতিনীতি উপরে যেভাবে দেশটা সুন্দরভাবে চলতো সেইভাবে দেশ পরিচালিত হচ্ছে না, বরং এই সংসদীয় রীতিনীতি বর্জন করার ফলে দেশে অর্থনৈতিক বিপর্যয় ঘটে। এর মধ্যে আইন শৃঙ্খলা বলতে তেমন কিছু আছে বলে মনে হয় না। অতীতের যে কোনো সময়ের চাইতে ধর্ষণ, হত্যা, চুরি, ডাকাতি ইত্যাদি চরমভাবে বেড়ে গিয়েছে। অর্থনৈতিক দিক থেকে তো দেশ রসতলে যাওয়ার উপক্রম হয়েছে। আমাদের থেকে আমরা চাই দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে, সংসদীয় পদ্ধতিতে দেশটা পরিচালিত হোক, সকলের সঙ্গে পরামর্শ ভিত্তিক দেশ পরিচালিত হোক, এটাই আমরা কামনা করি। ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের জন্য আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সাক্ষাৎকার দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভয়েস অফ আমেরিকাকেও মোবারকবাদ।